স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে আবার উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের পঞ্চম পর্বটি। তোমরা যদি এরকম নতুন নতুন অডিও শুনতে চাও বা আমার অডিওটা যদি শুনতে তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা। 25 জন প্রতিযোগী, 22টি ছেলে ও 3টি মেয়ে। স্টার্টিং পয়েন্টে ভিড়। প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত। উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ প্রতিযোগিতার রেফারি অব দ্য কোর্স। সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নৌকোয়। স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকায় বসে, অর্থাৎ খিদ্দা আর ভেলো কিছুটা দূরে একটা নৌকায় বসে আছে। খিদ্দা, কে জিতবে বলো তো? ভেলো জিজ্ঞাসা করলো। সুবীরই মনে হচ্ছে। তখন খিদ্দা বললেন, সুবীরের নামা অন্যায় হয়েছে। এসব কম্পিটিশানে নামীদের থাকা উচিত নয়। ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে। ভেলো বলল, যা বলেছ, তবে বেশিরভাগই আনকোড়া দেখছি। ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল, ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলো তো? কখনো দেখিনি। এত দূর থেকে ক্ষিতীশ পুরু লেন্সের মধ্যে দিয়ে সাদা টুপি মাথায়, লাল রঙের মোড়া তুষার ধবল একটি দেহ মাত্র দেখতে পেল। কে তা আমি জানবো কি করে? ক্ষিতীশ বলল। তখন ভেলো বলল, না এমনি বলছি। বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাসকে দেখলুম কি না মেয়েটার সঙ্গে, খুব বড়লোক মনে হলো। ওই যে সবুজ মোটরটা, ওটায় করে এসে নামলো। সঙ্গে বাবা মাও যেন রয়েছে। খিদ্দা বলল, তুই বড্ড বেশি দেখিস। ভেলো বলল, না দেখে উপায় আছে? মোমের পুতুলের মতো চেহারা। ওর পাশেই দেখো, পোড়া মাটির কেলে পিচ চুলের মতো একটা, কি অদ্ভুত দেখাচ্ছে দেখো। ক্ষিতীশ দেখবার চেষ্টা করলো। সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, কোনি। ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠল। সাঁতারুরা এগিয়ে যাবার পর ক্ষিতীশদের নৌকাটা পিছু নিল। সুবীর এবং আরও গুটি 10 ছেলে এক ঝাঁকে এগিয়ে গেল। তারপরেও আর এক ঝাঁক। সব শেষে 3টি মেয়ে ও 2টি বাচ্চা ছেলে। 500 মিটার পর্যন্ত এরা 5 জন প্রায় একসাথেই ছিল। তারপরই লাল কস্টিউম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। খিদ্দা, স্ট্রোক দেখেছো? শরীরটাকে কেমন ভাসিয়ে রেখেছে। ক্ষিতীশ কিছুক্ষণ লক্ষ্য করে বলল, মাথাটা ঠিকমতো নাড়ানো হচ্ছে না। সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়, স্পিডও কমিয়ে দেয়। শরীরটা রোল করছে বড্ড বেশি, কোনোই আরও উঠবে। তারপর ভেলো বলে উঠল, এই অমনি তোমার শুরু হয়ে গেল খুদ ধরা। তখন ক্ষিতীশ বলল, খুদ না ধরলে দোষ সারবে কী করে? তখন ভেলো বলল, ও কি তোমার ছাত্তর? তখন ক্ষিতীশ বলল, নাই বা হলো ছাত্তর। সামনের 2 ঝাঁকে সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে পড়ছে। ক্ষিতীশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো। বাচ্চা ছেলে 2টির সঙ্গে কোনি আসছে, বইটার মতো হাত চালিয়ে, 2 ধারে মাথা নাড়াতে নাড়াতে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আর একটি মেয়ে, সমান তালে একই গতিতে সাঁতরে চলেছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে আরও 30 মিটার সামনে এবং একটি ছেলের থেকে হাত 10 পিছনে। এরপর সরোবরের পূর্ব দিক থেকে একটা চিৎকার ভেসে এলো, কোনি বলে। ক্ষিতীশ আর ভেলো একসঙ্গেই তাকালো।
বছর 25-এর শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক পাড় ঘেঁষে ছুটছে, পরনে ধুতি ও নীল শার্ট, চটিজোড়া হাতে। কোনি কোনি বলে একজন চিৎকার করছে, তার গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। পাড়ে ভিড় জমেছে সাঁতার দেখতে, তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সে ছুটছে। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তাকাচ্ছে, মুখখানি অসহায়। আবার বলছে কোনি বলে চিৎকার করছে, চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। ক্ষিতীশ দেখল কোনিকে পিছনে ফেলে বাচ্চা দুটো এগোচ্ছে। লাল কস্টিউম দুটি ছেলেকে পিছনে ফেলে দিয়েছে। কে বলো তো খিদ্দা? ভেলো জিজ্ঞাসা করলো। খিদ্দা বলল, জানি না, কোনো কম্পিটিটারের বাড়ির লোক হবে হয়তো। পাড়ের রাস্তা ধরে ধীরে গতিতে সবুজ রঙের একটা ফিটার চলছে। গাড়ির জানলায় উৎকণ্ঠিত একটি পুরুষ ও একটি মহিলার মুখ, মাঝে মাঝে হর্ন দিচ্ছে। আবার শোনা যাচ্ছে কোনি বলে চিৎকার। নৌকাটা ঝপঝপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে। একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে। ক্রমশ সে ক্ষিতীশের চোখে ছোট হয়ে ঝাপসা হতে শুরু করলো। জলের উপর অনেক পিছনে দুটি হাতের ওঠানামা হচ্ছে। তারপর আর দেখা গেল না হাত দুটো। পড়ন্ত রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল। সামনে হইচই শোনা গেল। প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে, সম্ভবত সুবীরই। কোনি জল থেকে উঠেছে। সাঁতার শেষ করে অনেকেই তখন চুল পর্যন্ত আঁচড়ে ফেলেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলেছে একঘেয়ে সুরে। কেউ লক্ষ্যই করল না শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা। পাড়ের কাছে কাদা, কোনির পায়ে গোছ কাদায় ডোবা, শরীরটা সামনে ঝোঁকানো। পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল, চোখ দুটি লাল। সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ দেহের সঙ্গে লেপ্টে হাঁপাচ্ছে। পিঠের দিকে পাঁজরের হাড়গুলো চামড়ার নিচে বারবার কেঁপে উঠছে। কাঁধের হাড় দুটো সরু, উঁচু সরু, লম্বা হাত দুটো ঝুলছে কাঁধ থেকে। একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগে লাউডস্পিকারে কান পাতার ভান করে। টলতে টলতে কোনি উঠে এলো। ওর বয়সী দুটো ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলা বলি করলো, তবু তো শেষ করেছে। পরের বছরের কম্পিটিশানে প্রথম প্লেস পেত যদি আর একটু দেরিতে পৌঁছতো। কোনি আর একবার তাকালো। নীল শার্ট পরা যুবকটির মুখ চড় খাওয়া মানুষের মতো অপ্রতিভ, অপমানিত। সাঁতার শিখবে? চমকে কোনি পিছনে ঘুরল। সেই লোকটা, কাঁচা পাকা কদম ছাট চুল, পুরু কাঁচের চশমা। ক্ষিতীশ বলল, লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে, তাই তোমাকে হারালো। তুমিও ওকে হারাতে পারবে যদি শেখো। হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো। থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল, তারপরই চোয়াল শক্ত করে বসে গেল। ক্ষিতীশের চাহনির দপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করল এবং অস্থির ভরে সে মাথা নাড়ল। ওই যে দাঁড়িয়ে, ওকে? জিজ্ঞাসা করল ক্ষিতীশ। কোনি বলল, আমার দাদা। নিজেকে টানতে টানতে কোনি ড্রেসিং রুমের দিকে চলে গেল। ক্ষিতীশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে। আমি একজন সাঁতারের কোচ, ক্ষিতীশ বলল। আমার নাম ক্ষিতীশ সিংহ। আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলো বলল। তারপরে কোনির দাদা বলল, আমার নাম কমল পাল। আমি একসময় সাঁতার কেটেছি অ্যাপেলোয়।
তখন আপনাকে দূর থেকে দেখতাম। কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোয় ঔজ্জ্বল্য আনার চেষ্টা করলো। তারপর মাথা নাড়িয়ে বলল, আমরা খুব গরিব, সাঁতার শেখার পয়সা নেই। আমাকে পয়সা দিতে হবে না। ক্ষিতীশ বলল, তা বলছি না, সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ। আমি পারিনি, সেই জন্য। পয়সা ছিল না খাওয়ার। বাবা প্যাকিং কারখানায় কাজ করতো, টিবিতে মারা গেল। সাঁতার কেটে এসে খিদের ছটপট করতুম, স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়তুম। বাবা মারা যেতে স্কুল ছাড়লুম, সাঁতার ছাড়লুম। আজ 5 বছর হয়ে গেছে। কি করেন আপনি? ক্ষিতীশ সিংহ জিজ্ঞাসা করল। তখন কনির দাদা বলল, আপনি বলে আমাকে লজ্জা দেবেন না। তখন সে বলল, বেশ, তুমি কি করো? বাড়িতে আর কে কে আছেন? তখন কনির দাদা বলল, 7 ভাই বোন মা। আমি বড়। গত বছর মেজভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে। সেজো কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। তারপর কনি আর 2 বোন 1 ভাই। আমি রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করি। ওভারটাইম করে 100-1.5 টাকা পাই, তাতেই সংসার চলে। থাকি শ্যামপুকুরে বস্তিতে। কমল হাঁপিয়ে পড়ল এই কটি কথা বলেই। ভিতরে ভিতরে যেন তার উত্তেজিত হয়ে উঠেছে। কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবেই নিজেদের অবস্থার কথা বলল। ওর হাঁপিয়ে ওঠা ধরনটা ক্ষিতীশের ভালো লাগলো না। ওর বাবা টিবিতে মারা গেছে, এটা মনে পড়ে অস্থির বোধ করল ক্ষিতীশ। তারপর কনির দাদা বলল, নামকরা সাঁতারু হবার শখ আমার ছিল। কনিটাকেও দেখতুম, ছোট থেকেই ওর খেলাধুলোয় আগ্রহ। আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, দেখিনি কখনো। দিন রাত টোটো করে শুনেছি ছেলেদের সঙ্গে ঘোরে। অনেকে অনেক কথা বলে আমাকে। আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমোনোর জন্য। সে কি করছে কিছু জানি না। তবু মাথা গরম হয়ে উঠলে 2-4 ঘা লাগাই। এর বেশি ওদের জন্য আমি আর কিছু করতে পারি না। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। তখন ক্ষিতীশ সিংহ বলল, সে দায়িত্ব আমার। তার মানে? ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণে মুখ খুলো। দায়িত্ব তোমার মানে? তখন ক্ষিতীশ বলল, মানে বলতে যা বোঝায় তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলেমেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদবাকি দায়িত্ব আমার। আপনি দায়িত্ব নেবেন? সে তো ভাগ্যের কথা, কনির দাদা বলল। কমলের চোখের পাণ্ডুরতা চকচক করে উঠল। কিন্তু আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। ধার করে কালকেই 12 টাকা দিয়ে কস্টিউম কিনে দিয়েছি। খুবই বাজে জিনিস। কখনো ওর সাঁতার দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই। দেখলেন তো কি হলো? ক্ষিতীশ ঘাড় নাড়ল। ভেলো বলল, স্ট্রেংথই নেই। অর্ধেকের পর আর টানতেই পারছিল না। ওকে এখন খুব খাওয়াতে হবে, তাই না ক্ষিদদা? আমরা এখন চলি। ক্ষিতীশ পিছনের মুখ ঘুরিয়ে দেখল দূরে কনি দাঁড়িয়ে, ফ্রক পরে, কাঁধে প্লাস্টিকের ব্যাগ। আমার খুব ইচ্ছে ও সাঁতার শিখুক, বড় হোক, নাম করুক। তারপর ইতস্তত করে কমল বলল, আর যতটুকু বাড়ি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেয়া হচ্ছে, নাম ডাকা এবং হাততালির শব্দ লাউডস্পিকারে ভেসে আছে। মেয়েদের মধ্যে প্রথম বলে এটা শোনা যাচ্ছে। ক্ষিতীশ তাকিয়ে ভাই বোনের দিকে। প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে। ভাঙা রেলিংয়ের ফাঁক দিয়ে গলে রাস্তায় পড়বে। কমল গলে বেরিয়েছে। কনি কাত হয়ে মাথা নিচু করে ঝটকা দিয়ে সে এবার ফিরে দাঁড়ালো। বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র। টাইম 35 মিনিট 18 সেকেন্ড।
কোনি মাথা নামিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তোমার কি মাথা খারাপ হলো নাকি খিদ্দা? কি করে বুঝলি? ওই পিলসুজ মার্কা সিরিঙ্গে কেষ্ট তুলসীর মতো রং খেতে পড়তে পায় না, ওকে তুমি সাঁতার শেখাবে, আবার দায়িত্বও নেবে? ক্ষিতীশ বলল, হ্যাঁ, তা না হলে কি শেখানো যায়? দায়িত্ব কথাটার মানে খাওয়া পড়ার দায়িত্ব, মানসিক গড়ন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তাই গড়ে তোলার দায়িত্ব, রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব, এইসব আর কি। তাহলে তো ওকে বাড়িতে এনে রাখতে হয়। তখন ক্ষিতীশ বলল, দরকার হলে রাখতে হবে। এককালে গুরুগৃহে থেকেই তো শিষ্যরা শিখত। সিস্টেমটা খুব ভালো। সিস্টেমের মধ্যে বৌদির কথা মনে রেখেছো তো? ক্ষিতীশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল, থেমে কান পাতল লাউডস্পিকারে। কনকচাপা পাল, আনঅ্যাটাচড, কনকচাপা পাল। তারপর মৃদু ফিস ফিস শোনা গেল, বোধহয় চলে গেছে, থাক রেখে দাও। ক্ষিতীশ দেখল সবুজ ফিটারের ধারে লাজুক মুখে হিয়া দাঁড়িয়ে, আনন্দ ফেটে পড়ছে ওর দুই গালের টোলে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে। প্রণবেন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে, সুপুরুষ সুবেশ এক ভদ্রলোককে সে কি একটা বোঝানোর জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করল। সামনের বছর দেখা যাবে, নিজেকে উদ্দেশ্য করে আপন মনে ক্ষিতীশ বলল। তখন ভেলো বলল, কিছু বলছো খিদ্দা? ক্ষিতীশ জবাব দিল, না। শেখাবে যে, জল কোথায়? জুপিটারে তুমি আর ট্রেনার নও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? অন্য ক্লাবে তোমায় যেতেই হবে। তখন ক্ষিতীশ বলল, না, আমি জুপিটারেই ওকে শেখাবো, দেখি কে আমায় আটকায়। তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো। এখন আমার টাকা পয়সা চাই, বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি উপস্থিত হব।